নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত ছোট গল্প বিশ্বমামার গোয়েন্দাগিরি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প বিশ্বমামার গোয়েন্দাগিরি। সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে বিশ্বমামা একটা বিরাট হুঙ্কার দিয়ে বললেন, আবার বুঝরু কি? আমি আর বিলুদা ঘরের মেঝেতে বসে সাপ লুডো খেলছিলাম। আমার ঘুঁটিটা একেবারে ৯৮-এর ঘরে এসে একটা বিরাট সাপের মুখে পড়ে গেল। বিলুদা মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বিশ্বমামা? বিশ্বমামা লম্বা নাকের ডগায় একটা আঙুল ছুঁইয়ে বললেন, আমাদের এখানে বৃষ্টির নাম গন্ধ নেই। ঝাড়গ্রামে এক সন্ন্যাসী নাকি যজ্ঞ করে মন্ত্র পড়ে পরপর ২ দিন বৃষ্টি নামিয়েছে। ছিটে ফোঁটা নয়, দারুণ বৃষ্টি। বিলুদা কাগজটা নিয়ে জোরে জোরে পড়তে লাগলো। ঝাড়গ্রামের কাছে বিনপুর নামে একটা জায়গায় এক তান্ত্রিক সন্ন্যাসী মেঘদমন যজ্ঞ করেছে। যজ্ঞ শুরু করার আগেই সে সবাইকে বলে দিয়েছিল যে ১ ঘন্টার মধ্যে সে বৃষ্টি নামিয়ে দেবে। অনেক লোক সেখানে জড়ো হয়ে আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিল। সত্যি সত্যি হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সবাইকে ভিজিয়ে দিল। এরকম ২ দিন ঘটেছে। বিলুদা বললে, নিজস্ব সংবাদদাতা এ খবর পাঠিয়েছে, তাহলে কি এটা মিথ্যে হতে পারে? বিশ্বমামা হেসে বললেন, খবরের কাগজের সব খবর বুঝি সত্যি হয়? খবর কথাটা কিভাবে তৈরি হয়েছে জানিস? খারাপের খ, বদলোকের ব, আর রং চড়ানোর র। দেখবি খবরের কাগজের প্রথম পাতায় একটাও ভালো খবর থাকে না, সব খারাপ খবর। কোথায় ট্রেন অ্যাক্সিডেন্টে বহু লোক মারা গেছে, কোথায় ডাকাতি হয়েছে, কোথায় দলাদলিতে সরকার ভেঙে যাচ্ছে, এইসবই বড় বড় করে লেখা হয়। ভালো খবর কিছু থাকে? ভালো লোকদের চেয়ে বদলোকেরাই বেশি পাত্তা পায়। যে যত বেশি টাকা চুরি করে তার নাম তত বড় বড় অক্ষরে ছাপা হয়। আর রং চড়ানো, কোথাও সামান্য কিছু একটা ঘটলেও খবরের কাগজের লোকেরা অনেক রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে লেখে। বিলুদা বলল, কিন্তু বিশ্বমামা, তোমার সম্পর্কেও তো মাঝে মাঝে খবরের কাগজে লেখা হয়, তোমার আবিষ্কারের খবর। সেটা তো খারাপ খবর না। তুমি বদলোক নও, রং চড়াও না, তাহলে? বিশ্বমামা বললেন, তা কি আর প্রথম পাতায় ছাপে? ভেতরের দিকে ছোট ছোট অক্ষরে, যাতে লোকের চোখে না পড়ে। তাও সাংবাদিকদের যা অভ্যেস, একটু আধটু রং না চড়িয়ে পারে না। একবার একটা কাগজে লিখে দিল, আমি নাকি ৬.৫ ফুট লম্বা। আমি মোটে ৬ ফুট ১ ইঞ্চি। কতখানি বাড়িয়ে দিল দেখলি। আর লুডো খেলা হবে না বুঝতে পেরে আমি জিজ্ঞেস করলুম, বিশ্বমামা, মানুষ ইচ্ছে করলে বুঝে বৃষ্টি নামাতে পারে না? তবে যে শুনেছিলুম আকবরের সভায় যে মস্ত বড় গায়ক ছিলেন তানসেন, তিনি নাকি মেঘমল্লার গান গেয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছিলেন। বিশ্বমামা বললেন, মানুষ বৃষ্টি নামাতে পারবে না কেন? আমিও পারি। তবে গান গেয়ে কিংবা মন্ত্র পড়ে বৃষ্টি নামানো যায় না, কারণ মেঘের কান নেই, মেঘ শুনবে কি করে? তানসেন আসলে এত ভালো গান গেয়েছিলেন, তাই শুনে অনেক লোক কেঁদে ফেলেছিল। সেই চোখের জলের বৃষ্টি নেমেছিল। বিলুদা বলল, তুমি বৃষ্টি নামাতে পারো? বিশ্বমামা অবহেলার সঙ্গে বলল, পারবো না কেন? এটা এমন কিছু শক্ত কাজ নয়। আমি বিশ্বমামার কাছে গিয়ে বললুম, একটু দেখাও না, এইখানে একবার বৃষ্টি নামিয়ে দেখাও। কতদিন তো বৃষ্টি হয়নি। বিশ্বমামা বললেন, জানলা দিয়ে দেখ তো, আকাশে মেঘ আছে কিনা। আমরা ২ ভাই ছুটে গেলুম জানলার কাছে। কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই। আকাশ একেবারে খটখটে। বিশ্বমামা ভুরু নাচিয়ে বললেন, তাহলে তো হবে না। মেঘ থাকলে আগে আগে বৃষ্টি নামানো যায়, যদিও তাতে অনেক ব্যবস্থা লাগে। কিন্তু মেঘ থাকলে বৃষ্টি নামানো মানুষের পক্ষে অসাধ্য। মেঘ অবশ্যই চাই। মেঘ না থাকলে কি করে বৃষ্টি নামবে? মানুষ একেবারে মেঘ তৈরি করতে পারার ক্ষমতা তো অর্জন করেনি। বিলুদা বললেন,
এখানে না থাকলেও ঝাড়গ্রামে হয়তো মেঘ করেছে, তাই সাধুটি বৃষ্টি নামাতে পেরেছেন। বিশ্বমামা বললেন, ঝাড়গ্রামে মেঘ হতে পারে, হঠাৎ বৃষ্টিও নামতে পারে, কিন্তু তাতে সাধুটির কোনো কেরামতি থাকতে পারে না। বাংলায় একটা প্রবাদ আছে জানিস তো, ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তার মানে জানিস? একটা তাল গাছের তলায় একটা কাক বসেছিল। একজন ফকির তার শিষ্যদের বললেন, আমি মন্ত্র পড়ে ওই কাকটাকে মেরে ফেলতে পারি। ফকির তো মন্ত্র আউড়িয়েই চলেছে। এমন সময় হঠাৎ ঝড় উঠল, আর তাল গাছ থেকে খসে পড়ল একটা মস্ত বড় পাকা তাল। পড়বি তো পর, সেটা ঠিক পড়ল ওই কাকটার উপর। তাতে কাক বেচারি মারা গেল। ফকির বললেন, দেখলে দেখলে আমার কেরামতি। আসলে কিন্তু ঝড় না উঠলে তালও তখন পড়তো না, আর কাকটাও মরতো না। একেই বলে কাকতালীয়। আমি জিজ্ঞেস করলুম, ঠিক ওই সময়ে ঝড় উঠল কেন? বিশ্বমামা বললেন, সেদিন হঠাৎ ঝড় উঠেছিল বলেই তো গল্পটা দাঁড়িয়েছে। ওই ফকিরকে যদি বলা হয় আর একবার মন্ত্র পড়ে ঝড় তুলল তো, সে পারবে? কখনোই পারবে না, কিছুতেই পারবে না। বিলুদা বলল, কিন্তু এখানে যে লিখেছে সাধু যজ্ঞ করে পরপর দুবার বৃষ্টি নামিয়েছে। বিশ্বমামা বললেন, তা বটে। হ্যাঁ রে, তোদের ছোট কাকার দেশের নাম কি রে? বিশ্বমামা হঠাৎ আচমকা এমন একটা কথা বলে যার কোনো কারণই বোঝা যায় না। এই সময় হঠাৎ ছোট কাকার দেশের প্রসঙ্গ আসে কি করে? বিলুদা বললেন, ছোট কাকার দেশে তো ভোল্টুদা। ভোল্টুদার নাম তো ঠিক মনে করা যাচ্ছে না। বিশ্বমামা ধমক দিয়ে বললেন, ভালো নামটা কি? ভোল্টুদা বললে কেউ চিনবে? আমি মাথা চুলকোতে লাগলুম। তাই তো, ভোল্টুদার ভালো নামটা কি যেন ঠিক মনে পড়ল না। বিলুদা বললেন, প দিয়ে নাম। প্রফুল্ল, প্রশান্ত, না না, প্রাণগোপাল, না প্রমথেশ, তাও না। বিশ্বমামা বললেন, প দিয়ে তো 1000টা নাম হয়, তোর মায়ের কাছ থেকে জেনে আয়। তক্ষুনি আমার মনে পড়ে গেল, ভোল্টুদার ভালো নাম প্রিয়দর্শী, প্রিয়দর্শী মুখার্জি। বিশ্বমামা বললেন, ভোল্টু তো এখন ঝাড়গ্রামের এসডিও, তাকে ফোন করলেই তো আসল ঘটনা জানা যাবে। বিশ্বমামা টেলিফোনের কাছে গিয়ে বললেন, একবারেই লাইন পাওয়া গেল। খোদ ভোল্টুদার সঙ্গেই কথাবার্তা শুরু হলো। খানিকক্ষণ কথা বলার পর বিশ্বমামা চেঁচিয়ে উঠলেন, এক গাঁটটা মারব, তোর কানটা মুলে দেব। তুইও মন্ত্রতন্ত্রে বিশ্বাস করতে শুরু করেছিস নাকি? ফোনটা রেখে দিয়ে বিশ্বমামা বললেন, ভোল্টু নিজের চোখে বৃষ্টি পড়তে দেখেছে। চল তো ঝাড়গ্রামে গিয়ে আমরাও ব্যাপারটা তদন্ত করে আসি। যদি মন্ত্র পড়ে বৃষ্টি নামাতে পারে, তাহলে আমার বিজ্ঞান পড়া ব্যর্থ হয়ে যাবে। আমরা তো লাফিয়ে উঠলুম। আর কিছু না হোক, ঝাড়গ্রামে বেড়াতে যাওয়া তো হবে। ভারী সুন্দর জায়গা, কাছাকাছি জঙ্গল আছে, পাহাড় আছে। বিশ্বমামার পুরনো গাড়ি মাঝে মাঝেই রাস্তায় থেমে যায়, তখন আমাদের ঠেলতে হয়। তবে এবারে সেরকম কিছুই হলো না। মাঝপথে একটা ধাবায় থেমে চমৎকার গরম গরম রুটি মাংস খাওয়া হলো। আমাদের ভোল্টুদা ঝাড়গ্রামের এসডিও সাহেব, সবাই তাকে খুব খাতির করে। যে কোনো লোককে জিজ্ঞেস করলে তার বাংলো দেখিয়ে দেয়। বিলুদা আমায় বললেন, সাবধান নীলু, এখানে লোকজনের সামনে ভোল্টুদা বলে ডাকবি না, বলবি প্রিয়দা কিংবা ছোটদা। সে বাংলোয় পৌঁছে বিলুদা নিজেই আগে ভোল্টুদা বলে ডেকে বসল। বিশ্বমামা এক গাদা লোকের সামনে বললেন, এই যে ভোল্টু, খবর না দিয়েই চলে এলুম তোর এখানে। ভোল্টুদা অবশ্য আমাদের দেখে ভারী খুশি। মস্ত বড় বাংলো, থাকবার জায়গার কোনো অসুবিধে নেই। সন্ধেবেলায় বাংলোর বারান্দায় বসে চা খেতে খেতে শোনা গেল আসল কাহিনী। সন্তোষ মিত্র নামে এক ভদ্রলোক জার্মানিতে থাকতেন। বছর 4 আগে এখান থেকে খানিকটা দূরে বিনপুরে অনেকখানি জমি কিনে বসবাস করছেন। একটা ছোট্ট সুন্দর বাড়িও বানিয়েছেন। ফলের বাগান আছে, তাতে লাগিয়েছেন অনেক রকম ফলের গাছ। লোকটির ব্যবহার ভালো,
বিনপুরের লোকেরা তাকে পছন্দ করে। গত বছর এখানে ভালো বৃষ্টি হয়নি, এবছর এখনো বৃষ্টির দেখা নেই। সেজন্য সন্তোষ মিত্র একজন সাধুকে দিয়ে যজ্ঞ করিয়েছেন। এই সাধু অন্য সময় থাকেন হিমালয়ে, তার অনেক রকম অলৌকিক ক্ষমতা আছে। যজ্ঞের সময় তিনি মন্ত্র পড়ে সত্যি সত্যি বৃষ্টি নামিয়েছেন। একবার নয়, দুবার। একবার হলে বলা যেত কাকতালীয়। প্রথম দিন অনেকেই ব্যাপারটা জানতো না। বৃষ্টি নামার পর দলে দলে লোক ছুটে গেল যজ্ঞ দেখার জন্য। দ্বিতীয় দিন সাধু যজ্ঞে বসার আগে সবাইকে বলে দিলেন, কেউ টু শব্দটি করবে না, সবাইকে একেবারে চুপ করে থাকতে হবে। 1 ঘন্টার মধ্যেই আমি বৃষ্টি নামিয়ে দেব। বিশ্বমামা ভোলটুদাকে জিজ্ঞেস করলেন, তুই ছিলি সেখানে, তুই দেখেছিস? ভোলটুদা বললেন, হ্যাঁ দেখেছি তো, নিজের চোখে দেখেছি। অবিশ্বাস করলে কি করে? বিশ্বমামা বললেন, কি দেখলি এবার ভালো করে বল। ভোলটুদা বললেন, যজ্ঞের কাছেই আমাকে একটা চেয়ার পেতে বসিয়ে দেওয়া হয়েছিল। দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলছে। তার দুদিকে বসে আছে সন্তোষ মিত্র আর সেই সাধুটি। সাধুটি আগুনে ঘি ছিটাচ্ছেন আর মন্ত্র পড়ছেন। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছেন। হঠাৎ 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়তে লাগলো সেই আগুনে। তারপরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের তো দৌড়ে যেতে হলো বাড়ির মধ্যে। বিশ্বমামা প্রবল জোরে মাথা নেড়ে বললেন, হতেই পারে না, এ হতেই পারে না, আসলে মেঘ ছিল আগে থেকেই। ভোলটুদা বললেন, তা ছিল, বাইরে একটা জিপ গাড়ি থামলো ঠিক এই সময়। তার থেকে নেমে এলেন একজন অচেনা ভদ্রলোক। ভোলটুদা বললেন, ওই তো এখানকার পুলিশ সাহেব এসে গেছেন, এনাকেই জিজ্ঞেস কর। কিন্তু বিশ্বমামা, প্লিজ ওনার সামনে আমাকে ভোলটু বলে ডেকো না। পুলিশ সাহেবের নাম দিগ্বিজয় সরকার। আলাপ পরিচয় হলো। তারপর বিশ্বমামা জিজ্ঞেস করলেন, মশাই, আপনিও কি সাধুটিকে বৃষ্টি নামাতে দেখেছেন? সরকার সাহেব বললেন, হ্যাঁ দেখেছি তো, আরও অন্তত 500 লোক দেখেছে। এর মধ্যে জাল জচ্চুরি কিচ্ছু নেই। সাধু মন্ত্র পড়ল আর অমনি বৃষ্টি নামলো। বিশ্বমামা আবারও জোর দিয়ে বললেন, এ হতেই পারে না। সরকার সাহেব বললেন, আমিও তো মন্তরতন্তর কোনো দিন বিশ্বাস করিনি, কিন্তু সাধুটি সত্যি সত্যি তাক লাগিয়ে দিয়েছে। আরও আশ্চর্যের কথা কি জানেন? সন্তোষ মিত্রের বাড়ির বাগান নিয়ে প্রায় 25 বিঘে জমি। বৃষ্টি পড়েছে শুধুমাত্র ওই 25 বিঘের মধ্যেই। অন্য সমস্ত জায়গা শুকনো খটখটে। ভোলটুদা বললেন, উনি খরচপত্র করে যজ্ঞের ব্যবস্থা করেছেন, তাই শুধু নিজের জমিতেই বৃষ্টি নামিয়েছেন। বিশ্বমামা পুলিশ সাহেবকে বললেন, আপনার তো ওই সাধুকে অ্যারেস্ট করা উচিত ছিল। পুলিশ সাহেব অবাক হয়ে বললেন, সে কি করে সম্ভব? অ্যারেস্ট করব? কি অপরাধে? নিজের জমিতে বসে কেউ যদি পুজো বা যজ্ঞ করে, সেটা তো দোষের কিছু নয়। বিশ্বমামা বললেন, ভোলটু, প্রিয়দর্শী, আমরা একবার কি বিনপুরে ওই বাড়িটা গিয়ে দেখতে পারি? ভোলটুদা বললেন, হ্যাঁ আমি নিয়ে যেতে পারি। সেই সাধু এখনো রয়েছেন, তার সঙ্গেও কথা বলতে পারো। বোধহয় আরও বৃষ্টির জন্য আরও একবার যজ্ঞ করবে। বিশ্বমামা বললেন, ঠিক আছে, আমার অন্য কোনো পরিচয় দিবি না, শুধু বলবি তোর আত্মীয়, এমনি বেড়াতে এসেছি। ভোলটুদা বললেন, ঠিক আছে, আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে যাওয়া যাবে এক্ষণ। বিশ্বমামা বললেন, সন্তোষ মিত্র জার্মানি ফেরত, অথচ সাধুকে দিয়ে যজ্ঞ করায়। সরকার সাহেব বললেন, আজকাল বিদেশে অনেক মেম সাহেবও এসবে বিশ্বাস করে, সত্যি মন্ত্রের জোর আছে বটে। বিশ্বমামা এরপর কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। অন্য সময় বিশ্বমামা কত মজার গল্প বলেন, আর এখন তাতে মন নেই। ভোলটুদা আর পুলিশ সাহেব এরা তো মিথ্যে কথা বলবে না। একজন সাধু মন্ত্র পড়ে বৃষ্টি নামিয়েছে, এরা নিজের চোখে তা দেখেছে। তাই শুনে বিশ্বমামা কি ঘাবড়ে গেলেন।
মন্ত্রের কাছে বিজ্ঞানও কি হার মানল? আমরাও অন্য গল্প করতে লাগলুম। বিশ্বমামা কিন্তু চুপ। পরিষ্কার আকাশ, অনেক তারা ফুটে আছে। বাইরের আকাশে তারাগুলোকে বেশি উজ্জ্বল বলে মনে হয়। একটা প্লেন উড়ে গেল, কি সুন্দর দেখালো সেটাকে। বিশ্বমামা একসময় জিজ্ঞেস করলেন, মাঝে মাঝেই প্লেনের শব্দ শুনছি, এখান দিয়ে এত প্লেন যায় কোথায়? বল্টুদা বললেন, কাছেই তো কলাইকুণ্ডা, যেখানে আমাদের এয়ারফোর্সের একটা বেস আছে, সেখান থেকেই প্লেন ওড়ে। এই শব্দ শোনা আমাদের অভ্যেস হয়ে গেছে। সরকার সাহেব বললেন, আমার বাংলোর পাশেই ট্রেন লাইন, মাঝরাত্রে ট্রেনের শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়, আমার এখনো অভ্যেস হয়নি। একসময় খাবারের ডাক পড়ল। দারুণ ব্যবস্থা করেছেন ভল্টুদা। প্রথমে ভাতের সঙ্গে 2 রকম মাছ, তারপর গরম গরম লুচির সঙ্গে মাংস, 3 রকম মিষ্টি। বিশ্বমামা এত খাদ্যরসিক, আজ প্রায় কিছুই খেলেন না। মিষ্টিগুলো ছুঁয়ে দেখলেন না পর্যন্ত। বিশ্বমামার এরকম মুখ আমি আগে কখনো দেখিনি। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা দিলুম বিনপুরের উদ্দেশ্যে। বেশি দূরে নয়, বড় রাস্তা থেকে খানিকটা ভেতরে ঢুকে সন্তোষ মিত্রের বাড়ি। চারদিকে শুকনো শুকনো ভাব। এই বাড়ির বাগানে গাছগুলো বৃষ্টির জল খেয়ে বেশ তরতাজা। ফলের গাছগুলো বেশি বড় নয়, কিন্তু এর মধ্যেই অনেক গাছে ফল ধরেছে। কয়েকটা কলা গাছে কলা ধরে আছে। সন্তোষ মিত্র একজন মাঝবয়সী অমায়িক ভদ্রলোক। ভল্টুদার সঙ্গে এসেছে বলে আমাদেরও খুব খাতির যত্ন করলেন। বাড়ির সামনে মস্ত বড় বারান্দা, তাতে অনেক চেয়ার পাতা। একটু দূরে একটা ঝাঁকড়া গাছের তলায় বাঘের চামড়ার আসনে বসে আছেন এক সন্ন্যাসী। মাথায় জটা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি গোঁফ। তিনি সিগারেট খাচ্ছেন আর একটা খবরের কাগজ পড়ছেন। কোনো গেরুয়া বস্ত্র পরা সন্ন্যাসীকে সিগারেট টানতে আমি আগে কখনো দেখিনি। শুনেছিলাম সন্ন্যাসীরা গাঁজা খায়। বারান্দায় বসে গল্প করতে করতে সন্তোষ মিত্র জোর করে আমাদের ডবল ডিমের অমলেট খাওয়ালেন। বিশ্বমামা নিজেরটা কিছুতেই খেতে চাইলেন না। পরে বিলুদা টপ করে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে নিল। আমি চুপি চুপি বিলুদাকে বললুম, আমাদের বিশ্বমামাও বৃষ্টি নামাতে পারেন বলেছিলেন। এই সাধুর সঙ্গে বিশ্বমামার একটা কম্পিটিশন হলে ভালো হয় না? বিলুদা বললেন, চুপ, বিশ্বমামা এখন রেগে আছে, এখন কিছু বলতে যাস না। বিশ্বমামা সন্তোষ মিত্রকে জিজ্ঞেস করলেন, এই সাধুজিকে আপনি কোথায় পেয়েছেন? সন্তোষ মিত্র বললেন, গত বছর আমি হরিদ্বারে বেড়াতে গিয়েছিলাম, সেখানেই আলাপ। কথায় কথায় বলেছিলাম, ঝাড়গ্রামের কাছে প্রায় অনেক টাকা খরচ করে মস্ত বাগান করেছি, কিন্তু জলের অভাবে সব শুকিয়ে যাচ্ছে। পরপর 2 বছর ভালো বৃষ্টিপাত হয়নি। এদিককার পুকুরগুলোও শুকিয়ে যাচ্ছে, কুয়োতেও জল থাকে না। তাই শুনে সাধুজি বললেন, এ আবার কোনো সমস্যা নাকি? আমি ইচ্ছে করলেই বৃষ্টি নামিয়ে দিতে পারি। তাই তো ওকে নেমন্তন্ন করে নিয়ে এসেছি। বিশ্বমামা জিজ্ঞেস করলেন, উনি কি সাহারা মরুভূমিতেও বৃষ্টি নামাতে পারেন? সন্তোষ মিত্র তাতে খানিকটা অখুশি হয়ে বললেন, তাই জেনে আমার দরকার কি? আমার বাগানে জল পেলেই হলো। বিশ্বমামা বললেন, তা ঠিক, আপনার বাগানটি চমৎকার হয়েছে। আশেপাশে এমন সুন্দর ফলের বাগান আর কারুর নেই। এরপর বিশ্বমামা উঠে গেলেন সাধুটির কাছে। আমরাও সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে দাঁড়ালাম। বিশ্বমামা বললেন, নমস্কার সাধুজি, আপনার অলৌকিক ক্ষমতা অনেক শুনেছি। সাধুটি 2 হাত তুলে আশীর্বাদ জানালেন। বিশ্বমামা আমাদের বললেন, প্রণাম কর, প্রণাম কর, ভালো অভিনেতা, ভালো অভিনেতাও তো একজন গুণী। সাধুটি এবার কটমট করে তাকালেন বিশ্বমামার দিকে। কড়া গলায় বললেন, তুমি বুঝি বিশ্বাস করো না? 1000 খানেক লোক আমার মন্ত্র শক্তি দেখেছে। তোমরা আজকালকার ছেলেপুলে 2 পাতা ইংরেজি পড়তেই সব জানতা হয়ে গেছো। ঠাকুর ফাকুর মানো না, ধর্ম মানো না,
সেই জন্যেই তো দেশটা উচ্ছন্নে যাচ্ছে। যত সব অকাল কুষ্মাণ্ড। গালাগালি খেয়েও কিন্তু বিশ্বমামা চটলেন না। হাসি মুখে বললেন, রাগ করছেন কেন? সকলকেই কিছু না কিছু অভিনয় করতে হয়, আমিও করি। আচ্ছা সাধুজি, আপনি আকাশে উঠতে পারেন? সাধু বললেন, কি? বিশ্বমামা আবার বললেন, আপনার তো অনেক অলৌকিক ক্ষমতা আছে, আপনি কি আকাশে উঠতে পারেন? এখানে বসে মন্ত্র পড়লে তো মেঘেরা শুনতে পাবে না, কখন বৃষ্টি নামাতে হবে তা মেঘেরা বুঝবে কি করে? সাধুটি বললেন, আমার আকাশে ওড়ার দরকার হয় না, এখানে বসে মন্ত্র পড়লেই কাজ হয়। পরশুদিনই আবার যজ্ঞ করব, তখন দেখতে পাবে। বিশ্বমামা বললেন, তাহলে তো এখানে আরও 2 দিন থেকে যেতে হয় দেখছি। সাধুজি, আমার সামনে আপনি যদি মন্ত্র পড়ে বৃষ্টি নামাতে পারেন, তাহলে আমি আমার একটা কান কেটে ফেলব। সাধু বললেন, তাহলে ধরেই নাও তোমার একটা কান কাটা গেছে। আজ আবার মেঘ জমছে, বৃষ্টি তো আমি নামাবই। এই সময় বাড়ির মধ্যে থেকে একজন লোক বেরিয়ে এলো, সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা, হাতে একটা নীল বর্ডার দেওয়া সাদা টুপি। কথা থামিয়ে বিশ্বমামা কৌতূহলী হয়ে সেই লোকটির দিকেই চেয়ে রইলেন। তারপর তার দিকে এগিয়ে গিয়ে বললেন, নমস্কার, আপনার সঙ্গে তো আমার আলাপ হয়নি। সন্তোষ মিত্র বললেন, এ আমার মাস্তুতো ভাই সুবোধ। বিশ্বমামা সুবোধকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই বাড়িতেই থাকেন? সুবোধের বদলে সন্তোষ মিত্রই আবার বললেন, না, মাঝে মাঝে আসে। ও তো এয়ারফোর্সের অফিসার, কলাইকুণ্ডার ফাইটার প্লেন চালায়। বিশ্বমামা বললেন, আমারও দেখেই পাইলট মনে হয়েছিল। সুবোধবাবু, এখন তো যুদ্ধ চলছে না, তবু আপনাকে মাঝে মাঝেই আকাশে প্লেন ওড়াতে হয়। সুবোধ বলল, তা তো হয়ই, ট্রায়াল দিতে হয়। আপনাকে তো ঠিক চিনলাম না। সুবোধবাবুর কোনো কথার উত্তর না দিয়েই বিশ্বমামা হো হো করে হেসে উঠলেন। হাসি তো নয়, একেবারে অট্টহাস্য যাকে বলে। সন্তোষ মিত্র ও সুবোধ দুজনেই সেই হাসি শুনে একেবারে হকচকিয়ে গেল। ভুলটুদাও কাছে এগিয়ে এলো। বিশ্বমামা হাসি থামিয়ে সুবোধের কাঁধে একটা চাপড় মেরে বললেন, ও সাধু টাধুর কম্য নয়, আপনি বৃষ্টি নামাবার আসল ওস্তাদ তাহলে। সলিড কার্বন ডাইঅক্সাইড না সিলভার আয়োডাইড? সুবোধবাবু এবারে মৃদু হেসে বললেন, আপনি ধরে ফেলেছেন দেখছি। বিশ্বমামা বললেন, আমি প্রথম থেকেই ভাবছি, আকাশে ওড়ার ব্যবস্থা না থাকলে তো বৃষ্টি নামানো সম্ভব নয়। এই তো একজন জলজান্ত পাইলট পাওয়া গেছে। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা জল, মেঘ মানে কি? খুব ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, তাই তো? সেই জলকণাগুলো জমাট বেঁধে বড় বড় ফোঁটা হয়ে বৃষ্টির মতন ঝরে পড়ে। বাতাসে আর্দ্রতা বেশি না হলে বৃষ্টি নামে না। কেউ যদি প্লেনে করে উড়ে গিয়ে সলিড কার্বন ডাইঅক্সাইড কিংবা সিলভার আয়োডাইড মেঘে ছড়িয়ে দিতে পারে, তাহলেই জলকণাগুলো দানা বেঁধে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। সুবোধবাবু কলাইকুণ্ডা থেকে উড়ে এসে এখানকার আকাশের মেঘে সেই জিনিস ছড়িয়ে দেন। ভুলটুদা তবু অবিশ্বাসের স্বরে বলল, তাহলে তাহলে সাধুর দরকার কি? সাধু যে মন্ত্র পড়লেন। বিশ্বমামা বললেন, শুধু শুধু এই একটা বাগানে মাঝে মাঝে বৃষ্টি হবে, অন্য কোথাও হবে না, তাতে লোকের সন্দেহ হবে। সেই জন্যেই একজনকে সাধু সাজিয়ে ভরং দেখানোর দরকার। এখান দিয়ে একটা প্লেন উড়ে গেছে, তাকেও লক্ষ্য করে না। কি সুবোধবাবু, ঠিক বলছি তো? সুবোধবাবু এবার হাসছেন। বিশ্বমামা বললেন, আপনি হাসছেন বটে, কিন্তু এই সাধুর বদলে আপনাকেই পুলিশে অ্যারেস্ট করানো উচিত। সুবোধবাবু বলল, কেন কেন, কি অভিযোগে? বিশ্বমামা বললেন, কেন চুরি? সুবোধবাবু বললেন, চুরি? তার মানে? আমি কার কি চুরি করেছি? সিলভার আয়োডাইড আমি কিনি আমার নিজের পয়সায়। আকাশের মেঘ তো আর কারুর সম্পত্তি নয়।
বিশ্বমামা বললেন, অবশ্যই, মেঘ কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। এই মেঘ থেকে স্বাভাবিক বৃষ্টি হলে আশেপাশে সবার জমিতে বৃষ্টি পড়ত। আপনি শুধু এই বাগানে বৃষ্টি ফেলে অন্যদের বঞ্চিত করেছেন। বর্ষা শুরু হবার আগেই সন্তোষবাবুর বাগানে বৃষ্টি পড়ার ফলে তার গাছগুলো বেশি বাড়ছে। সন্তোষবাবু বললেন, আমি জানতাম না এটা একটা অপরাধ। আমি ভেবেছিলাম এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা। বিশ্বমামা বললেন, ইচ্ছে মতন কেউ তার জমিতে আলাদাভাবে বৃষ্টি ফেলিয়ে নিলে কিছুদিন পর তো সারা দেশে মারামারি শুরু হয়ে যাবে। সেই জন্যই ওই পরীক্ষা এখনই বন্ধ করা হোক। সুবোধের দিকে ফিরে বললেন, আপনি এয়ারফোর্সের পাইলট। এয়ারফোর্সের প্লেন এরকম ব্যক্তিগত কাজে ব্যবহার করাটাও কিন্তু অপরাধ। তা জানাজানি হলে আপনার চাকরি যাবে। অবশ্য সেটা জানাবার দায়িত্ব আমার নয়। এখানে কি কথাবার্তা হচ্ছে সাধুজি তা শুনতে পাচ্ছে না। তিনি হঠাৎ গম্ভীরভাবে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। বিশ্বমামা সেদিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না ভালো অভিনেতা। ওই সাধু বোধহয় সন্তোষবাবুর এক মাসতুতো ভাই। বিলুদা বলল, গোঁফ দাড়িগুলো আসল না নকল টান মেরে দেখব? ভল্টুদা বললেন, না না, তার আর কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।